নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। শুরু করছি যুক্তিযুদ্ধ। আপনারা জানেন যুক্তিযুদ্ধ মানে সেদিনকার চর্চিত বিষয়গুলোর মধ্যে থেকে একটা বা দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকে সকাল থেকে আমাদের নজর ছিল সংসদের দিকে। আগেই ঘোষণা করা হয়েছিল সেই মোতাবেক আজকে সংসদে প্রশ্ন ফাঁস রুখতে কঠোর সংশোধনী বিল পেশ করা হয় কেন্দ্রের তরফ থেকে। জিতেন্দ্র সিং মন্ত্রী তিনি বিল পেশ করেন। সকাল থেকে আমরা দেখেছিলাম বিরোধীরা তারা তাদের দাবি নিয়ে হইহট্টগোল করেছিলেন। 12টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি হয়ে যায়। ঠিক 12টার সময় যখন শুরু হয় তখনই এই বিল কেন্দ্রের তরফ থেকে পেশ করা হয়। তারপরে আবারও হট্টগোল, তারপর আবারও মুলতবি। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে এই বিলে কি আছে, এই বিল নিয়ে বিরোধীরা তারা কি বলছেন, কোথায় তাদের বিরোধিতা, সরকারের কি যুক্তি, আর যারা বিশ্লেষণ করেন, যারা শিক্ষাবিদ তারা কি বলছেন। আসুন আজকে দিনভর কি ঘটেছে সংসদে একবার দেখাই প্রতিবেদনে। বিরোধীদের হইহট্টগোলের মধ্যেই সংসদে পেশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল। সোমবার শুরু থেকেই প্রশ্নফাঁস বিতর্ক এবং ছাত্র বিক্ষোভে পুলিশি পদক্ষেপ নিয়ে কেন্দ্রের জবাবদিহি চেয়ে বিক্ষোভ শুরু করে বিরোধী দলগুলি। ফলে দফায় দফায় উত্তপ্ত হয় সংসদের উভয় কক্ষ। এসবের মধ্যেই লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অধিবেশন কক্ষের ভিতরে এবং বাইরে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সাংসদরা। অধিবেশন মুলতবি থাকাকালীন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবেরা একযোগে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান। বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন কালীঘাট তৃণমূলের মহুয়া মৈত্র। Our demand is very clear. Where the Home Minister? Where is he hiding? This has to be answered. He has to come and to the Lok Sabha and he has to explain who ordered for this AK-47 in Bihar, who ordered pellets in. Amit Shah has to come and answer for the brutality. That is the only demand of the opposition today. They have to come to answer and be accountable for the brutality. जब तक ये सरकार पूरे जो इस भ्रष्टाचार से लिप्त हुए लोगों को बचाना चाहती है, संरक्षण देना चाहती है, तो इस अमेंडमेंट का कितना फायदा होगा। भारतीय जनता पार्टी सरकार में आई है, इसने शिक्षा को चौपट कर दिया है। বিজেপির দাবি ছাত্রদের কথা ভাবাই অগ্রাধিকার। विषय को भटकने मत दीजिए। इस वक्त स्टूडेंट का इंटरेस्ट, देश में जो एग्जामिनेशन होने का जो प्रक्रिया आज तक हमने देखा है उसको मजबूती से जो रिफॉर्म्स लाया है इस पे चर्चा होना ये सबसे प्राथमिकता होना चाहिए इस वक्त। কেন্দ্রের পর 3 রাজ্যেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ আন্দোলনে ক্রমশ ছড়াচ্ছে অশান্তির আগুন। ছত্তিশগড়ের শিক্ষা ব্যবস্থা বেহাল, এই অভিযোগে বিক্ষোভ। সে রাজ্যের শিক্ষামন্ত্রী গজেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে উত্তাল রায়পুর। ওড়িশাতেও ত্রুটিতে ভরা টেক্সট বুকের অভিযোগে শিক্ষামন্ত্রী নিত্যানন্দ গণ্ডের ইস্তফার দাবি কংগ্রেস বিজেডির। পাঞ্জাবেও ফার্মেসি পরীক্ষার প্রশ্ন ফাঁস ঘিরে বিক্ষোভ। আপের শিক্ষামন্ত্রী হরজোত সিং এর ইস্তফার দাবিতে পথে নেমেছে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। দেখুন, এই হচ্ছে প্রতিবেদন। আজকে বিলে কি আছে ছোট্ট করে বললাম আমরা, পাশাপাশি এখনো পর্যন্ত কোথায় কি অ্যাজিটেশন হচ্ছে, কেন্দ্রে বা রাজ্য ভিত্তিক সরকার বা বিরোধী কি বলছে, গোটা বিষয়গুলোই কিন্তু আজকে আলোচনার মধ্যে নিয়ে আসবো। এই মুহূর্তে আলোচনায় কে কে রয়েছেন চট করে পরিচয় করিয়ে দিই। এই মুহূর্তে আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে রয়েছেন অব্র সেন, স্বাগত। কৌস্তব চট্টোপাধ্যায় আমাদের তরফ থেকে, বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন, বাইরে থেকে রয়েছেন তৃণমূলের তরফ থেকে কৃষাণু মিত্র। আমাদের সঙ্গে আরো দুজন আলোচনায় যোগ দেবেন, একজন শিক্ষাবিদ যোগ দেবেন মাসুম আক্তার, এবং কংগ্রেসের তরফ থেকে মিতা চ্যাটার্জি, তারও আসার কথা রয়েছে। তারা এলেই তাদের সঙ্গে আমরা কথা বলবো। প্রথমে আপনাকে দিয়ে শুরু করি ঝন্টুদা। এই যে বিলটা, নিশ্চয়ই আপনি বিলটা দেখেছেন, এতক্ষণে বিলটা খতিয়ে দেখেছেন। এই বিলে কোন জায়গাগুলো আপনার মনে হয়েছে আপত্তির জায়গা, কোন জায়গাগুলো আপনার মনে হয়েছে যে আগে আনা দরকার ছিল, কোন জায়গাগুলো আপনার মনে হয়েছে অত্যন্ত প্রাসঙ্গিক? দেখো, প্রথমেই বলি আপত্তির জায়গা। 2024 সালে যখন এই বিলটা 2-এর এ নম্বর ধারাতে পাশ হলো, তখন কিন্তু এখানে বিস্তর একটা ফারাক ছিল। ফারাকটার মধ্যে একটা বড় ফারাক ছিল যে দ্রুত বিচার ব্যবস্থা। পৃথিবীর বিভিন্ন দেশে পাবলিক প্রাইভেসি এবং পাবলিক ওরিয়েন্টেশন যে প্রোগ্রামগুলো বিভিন্ন স্তরে, সেগুলোর প্রশ্ন বেরিয়ে যাওয়ার আটকাতে দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার হয়। বিশেষ করে সাইবার অপরাধী ওরিয়েন্টেড পরীক্ষাগুলো সাইবার স্ক্যামের মাধ্যমে যে বেরিয়ে যায়। কিন্তু তৎকালীন আইনটায় কিন্তু কতগুলো ভাষা তথ্য ছিল। প্রথম কথা যে আইডেন্টিফাই করা, ধরো এই বছরে একটা পরীক্ষা হলো, পরীক্ষাটা প্রশ্ন বেরিয়ে যাওয়ার পরে আইডেন্টিফাই করা দ্রুত এবং সেই পরীক্ষাটাকে বাতিল করে পুনরায় পরীক্ষা কত তাড়াতাড়ি নেওয়া যাবে। কারণ মাথা রাখতে হবে, এখানে সাফারার কিন্তু কোমলমতি শিশুরা, যারা দেশের ভবিষ্যৎ, তারা এতটাই ভেঙে পড়ে যে তাদের আত্মহত্যার ট্রেন্ডটা কিন্তু আমরা বিগত সময়েও দেখেছি। ঠিক, কিন্তু
এই যে পরবর্তীকালে যে ফাস্ট ট্র্যাকের মাধ্যমে 3টে ক্লজ অ্যাড হলো এবারের সংশোধনীতে, এটাতেও কিন্তু একটা প্রশ্ন আছে। আমরা বিগত কংগ্রেস সরকার বা এই সরকারের সময়ও ফাস্ট ট্র্যাককে, এই যে মুখরোচক ফাস্ট ট্র্যাকের মাধ্যমে বিচার পাওয়া, তাদের হাড়ির হালটাও কিন্তু আমরা দেখেছি। কারণ ফাস্ট ট্র্যাকে খুব ফাস্ট ট্র্যাক না হয়ে স্লো ট্র্যাকে কিন্তু বিচারটা হয়। দ্বিতীয়, এবার সুবিধাজনক দিকটা, ছোট করে সুবিধাজনক দিকটা হচ্ছে সত্যিকারে যদি বিরোধীরা এটা নিয়ে আলোচনা করে, এটার থেকে কিন্তু একটা ওয়ে আউট বের করা যায় যে ফাস্ট ট্র্যাকটা আমরা দ্রুতভাবে যদি করতে পারি, এই যে এই অসুখটা কিন্তু সত্যি কথা বলতে 2014 পরে এই প্রশ্ন লিকের সংখ্যাটা কমেছে, বরং আগের সরকারগুলোতে প্রশ্ন লিক কিন্তু কম বেশি সবাই জর্জরিত। রাজধানী, প্রশ্ন লিকের রাজধানী ছিল আমরা বলতাম রাজস্থান, কোটাকে কেন্দ্র করে রাজস্থানে এবং তৎকালীন কংগ্রেস সরকার। এটা কিন্তু সবাই মিলে বসে নিয়ে ছাত্রদের সাথে একটা ওয়ে আউট বের করা যেত এটাতে। বেশ, কৌস্তবদা, আমাদের কি অবস্থান? আমাদের অবস্থান প্রথম হচ্ছে বিল টিল তো হবে, নিশ্চিতভাবে করুন, আগেই করা উচিত ছিল। অনেকগুলো পরীক্ষার কোয়েশ্চেন লিক হয়েছে এবং নিটকে কেন্দ্র করে আমাদের পরিষ্কার কথা, কর্পোরেট এবং সরকার নেক্সাস, কর্পোরেট কোচিং সেন্টার 3-4.5 হাজার কোটি টাকার নিটের পরীক্ষার মাধ্যমে বাজার তৈরি এবং কিছু কর্পোরেট কোচিং সেন্টারের কাছে ছেড়ে দেওয়া, এবং বারবার এই সংস্থা ফেল করছে, তারপরেও এই সংস্থাকে দেওয়া হচ্ছে কেন? এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সবাই তুমি খেয়াল করে দেখো, এই যে নিটের পরীক্ষা, এই পরীক্ষা সম্বন্ধে না পরিবারগুলো জানে যে এই যে লড়াই, MBBS-এ ভর্তি হব, মাত্র 63,000 সরকারি সিট, 1.5 লাখের কম হচ্ছে MBBS সিট, কিন্তু মাত্র 63,000 সরকারি সিট। কম্পিটিশন মারাত্মক। শুধু ছেলেমেয়েরা পরীক্ষা দেয় না, মা বাবারা পরীক্ষা দেয়, আত্মীয় স্বজনরা পরীক্ষা দেয়, অনেক কষ্ট, অনেক স্যাক্রিফাইসের পর একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পায় এবং অত্যন্ত কঠিন পরীক্ষা। এবং শুভজিৎ, তুমি খেয়াল করবে গতবার এই পরীক্ষায় 67 জন ফার্স্ট হয়েছিল। কম্পিটিশনটা কোন লেভেলে? তো এই লেভেলের কম্পিটিশনের পরীক্ষায় এইরকমভাবে যদি কোয়েশ্চেন পেপার লিক হয় এবং এক অংশের আমলা, এক অংশের মন্ত্রী এবং এক অংশের আমলাদের নেতৃত্বে এই কর্পোরেট কোচিং সেন্টারের হাতে হচ্ছে কোয়েশ্চেন চলে যাচ্ছে, এবং বিজেপি সরকার তো স্বীকার করতে বাধ্যই হয়েছে এবং তো স্টেপ ডাউন করেছে। এখান থেকে আমার একটা প্রশ্ন, ব্যক্তিগত কোনো কিছু টেলিভিশন পর্দায় মতামত না রাখাটাই উচিত, মানে ব্যক্তি মতামত বলতে বায়োডাটা। আমি কিন্তু জার্নালিজম নিয়ে পড়িনি, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। আমি পরীক্ষা দিয়েছিলাম জয়েন্ট এন্ট্রান্স, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ছিল, মেডিকেল আলাদা হতো, পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং আলাদা হতো। সেটা তোমরা যখন ক্ষমতায় ছিল তখনও হয়েছে, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখনও হয়েছে। তোমরা একটাবারের জন্য দাবি করেছো? তোমরা তো শিক্ষাকে রাজ্য তালিকায় ফিরিয়ে দেওয়ার দাবি করো, যে জয়েন্টকে, মানে এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাকে রাজ্যে ফিরিয়ে দেওয়া হোক। না, বলছি এখন আপাতত যেটা আছে সেটার যে লুপহোলস আছে সেটা নিয়ে তো বলতেই হবে, নিশ্চিতভাবেই বলতে হবে। সে সুযোগ তো এখন নেই, তো আমরা তো সে দাবি আমাদের আছে কেন্দ্রীয় ভবনের বিরুদ্ধে, শিক্ষার কেন্দ্রীয় ভবনের বিরুদ্ধে আমরা সবাই জানি। কিন্তু আমি বলছি এখন যে সিস্টেম আছে, যে লড়াইয়ের মধ্যে দিয়ে পরীক্ষা হচ্ছে, আর এই পরীক্ষাকে কেন্দ্র করে যে দুর্নীতি হলো, প্র্যাকটিক্যালি তো সরকার স্বীকার করলো যে মন্ত্রীর ফল্ট আছে এবং মন্ত্রীকে সরিয়ে দিতে বাধ্য হলো। বেশ, কম্পেল, আমি বলছি এটা ছাত্রছাত্রীদের উপর 6টা গুলি চলবে, সুযোগ 6টা গুলি চালানো হবে, ওই রকম ভাবে মার ছাত্রছাত্রীদের বলতে দেবো, সংবেদনশীল মুখ থাকবে তো। সুপ্রিম কোর্টের অবজারভেশন পুরোটাই আমরা সকাল থেকে দেখাচ্ছি, বলতে দেবো। মিতাদি আমাদের সঙ্গে জয়েন করেছেন। মিতাদি, আমরা আজকে বিলটা নিয়ে আলোচনা করছি, সকাল থেকে কি কি হয়েছে তার একটা প্রতিবেদনও দেখিয়েছি। কংগ্রেসের এই মুহূর্তে অবস্থানটা, বক্তব্য। দেখুন, আমাদের দেশে আইনের অভাব নেই, আমাদের দেশে সে আইনকে কার্যকরী করার ব্যাপারে একটা সত্যি, মানে আপনি উইলিংনেস বলুন বা যাই বলুন, পদ্ধতি বলুন, তার অভাব আছে। এই দেশে লেজিসলেশনের অভাব নেই, ইমপ্লিমেন্টেশনের অভাব রয়েছে। 2024-এ আইন আনা হয়েছিল, এবার তো আইনে অ্যামেন্ডমেন্ট পেশ করা হচ্ছে, রাইট? তো 2024-এ আমার প্রথম প্রশ্ন থাকলো, সেই আইনটা কি তার মানে ব্যর্থ হয়েছে? সেই আইনে কি এখনো লুপহোলস আছে? আমার দ্বিতীয় প্রশ্ন, বিগত 10 বছরে এটা দেখে থাকি না, অ্যামেন্ডমেন্ট আনা হয় 2000, এখন ফাস্ট ট্র্যাক কোর্টের কথা হচ্ছে, আমি একটুখানি বলি 2024-এ কেন ফাস্ট ট্র্যাক কোর্টের কথা হচ্ছে। 2024-এর পরে ডক্টর কে রাধাকৃষ্ণন আন্ডারে একটা কমিশন বসানো হয়েছিল। সেই কমিশনের কাজ ছিল এনটিএ এর পুরো প্রসেসকে রিভিউ করে সাজেশন দেওয়া। তার একটিও সাজেশন কি ইমপ্লিমেন্ট করা হয়েছে? উত্তর হচ্ছে না।
বিগত 10 বছরে 152 বার, মাইন্ড দ্য নাম্বার 152, 152 বার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং বিভিন্ন পরীক্ষা বাতিল এই করতে হয়েছে। 152টা একটু জানতে Conviction- চাইবো, এটা কি শুধুমাত্র কেন্দ্র না গোটা দেশের গোটা বিভিন্ন রাজ্য দেশের মিলিয়ে? সংখ্যা বলছি, এবং বেশ। এখানে কেন্দ্র রাজ্যর বিভাজন আমি বেশ, করতে চাই না, এটা বেশ। পুরো এডুকেশন সিস্টেমের ঠিক। সিস্টেম্যাটিক ফেলিয়ারের কথা ঠিক, বলছি। ঠিক। 152 বার যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো এবং বাতিল হলো, সেটার জন্য কনভিকশন কত হয়েছে? 0। এটা আমি 6 মাসের ডেটা দিচ্ছি না, 1 বছরের ডেটা দিচ্ছি না, 10 বছরে কনভিকশন বা দোষী সাব্যস্ত করা হয়েছে 0কে। কিছু কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে কেস চলছে, বা কিছু কিছু মানুষকে বেলে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো কনভিকশন নেই, 10 বছরে কোনো কনভিকশন নেই, 10 বছরে কোনো কমিশন গঠনের পরেও সেই কমিশনের কোনো ইমপ্লিমেন্টেশন হলো না, তার সাজেশনের কোনো ফাইন্ডিংকে ইমপ্লিমেন্ট করা হলো না। আর এখন বলা হচ্ছে এতদিন বাদে, এত আন্দোলনের পরে, যে এটা এখন আপনাদের ফাস্ট ট্র্যাক কোর্ট কংগ্রেসের করা হবে, বক্তব্য। এখন ফাস্ট ট্র্যাক কোর্ট আন্দোলনের পরে করা হচ্ছে, এটা কংগ্রেসের বক্তব্য। তো 10 কৃষাণুদা বছর ধরে আপনারা আসবো। কি করছেন? কৃষাণুদা, দেখো, প্রথম কথা হচ্ছে যে যেটা মিতাদি বললেন তার তো সিংহভাগই সত্যি কথা। যে এটা এই বর্তমান কেন্দ্রীয় সরকার এই জিনিসগুলো শুধু লিপ সার্ভিস দিয়েছে, এখন বেকায়দায় পড়ে গেছে, তাই আরেকটা কমিশন, আরেকটা আইন, এবং সেই নিয়ে আবার মানুষকে ধোঁয়াশায় রাখা, আবার ছাত্র সমাজকে তাদেরকে বিভ্রান্ত করা। আজকে তারা বলুক যে বিগত এতগুলো বছরে মোদিজি যেই দিন জেনজির উদ্দেশ্যে ভাষণ রাখলেন, তার পরের দিন উত্তরাখণ্ডে আরেকটি পেপার লিক হয়েছে। তো এই সরকার বারবার দেখেছে, যেটা কিছুটা কৌস্তব বললো, যে একটা কর্পোরেটদের সাথে, একটা প্রাইভেট সেক্টরের সাথে একটা খুব সুন্দর সহ অবস্থান বর্তমান সরকার বাজার সরকারি জায়গাতে যারা আছেন তাদের তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে এই সরকারি প্রাইভেট সেক্টরকে আনার পক্ষপাতী। আজকে শুধু আমাদের রাজ্যের একটা সংস্থানের যদি আমি উদাহরণ দিই, বিদ্যুৎ চক্রবর্তী, উনি বিশ্বভারতীর উপাচার্য ছিল। উনি যে অভিযোগগুলো সত্য মানে অবসারিত যিনি শিক্ষামন্ত্রী তার বিষয় করছেন, এটা তো কোনো বিরোধীদের অভিযোগ নয়, এটা তো কোনো বাইরের লোকের অভিযোগ নয়, বিজেপির ইকোসিস্টেম, বিজেপি আরএসএস এর লোকই অভিযোগ করছেন ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে। তো তার ব্যবস্থাটা কোথায়? আজকে যা যা অভিযোগগুলো উঠছে, আজকে যতটা তৎপর যে মোদিজিকে নিয়ে কতগুলো মিথ করেছে, আপনারা সংস্থার কথা বলছেন, তাদেরকে ধরার জন্য কৃষাণুদা সংস্থার কথা বলছেন, এখানে তো লেখা আছে যে নয়। সংস্থার বিরুদ্ধে, এই নয়া বিলে আর কি লেখা আছে, সংস্থার বিরুদ্ধে আগামী দিনে কি কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে? লেখা তো অনেক কিছু আছে, লেখা তো আছে যে আমাদের দেশে গণতন্ত্র আছে, আমাদের দেশে বিরোধিতা করার অধিকার সকল মানুষের আছে, সেটা কি সরকার দিচ্ছে? বেশ, আমার আরেকটা প্রশ্ন যেটা কৌস্তবদার কাছে করেছিলাম, যেহেতু কৌস্তবদারা রাজ্যের একটা সময় শাসন ক্ষমতায় ছিলেন এবং আপনারা ছিলেন, এই আপনাদের সময়ই তো নিটটা মানে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স থেকে পুরোপুরি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে কনভার্ট করে দেওয়া হয়। একটা বারের জন্য আপনারা দাবি তুলেছিলেন যে আমরা স্বচ্ছ পরীক্ষা নিতাম, আমাদের এখানে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সকে ডাক্তারি প্রবেশিকা ফিরিয়ে দেওয়া হোক। শুভজিৎ, খুব প্রাসঙ্গিক প্রশ্ন তুমি প্রথমে কৌস্তবকে করেছিলে। সত্যি আমরা এটার পক্ষপাতী নই। কেন্দ্রের অধিকারে আমাদের যে কনকারেন্ট লিস্ট আছে, তার মধ্যে শিক্ষা থাকলেও শিক্ষাটা রাজ্য সরকারের বা রাজ্য প্রশাসনের তার প্রায়োরিটি, যে আমার রাজ্যের শিক্ষা কি ভাষায় হবে, কোন কোন মানুষকে আমি কিভাবে প্রায়োরিটাইজ করব, সেটা আমার রাজ্যের প্রায়োরিটাইজ। এখানে তো কেন্দ্রের নাক গলাবার কোনো এখতিয়ারই নেই। কিন্তু কেন্দ্র সরকার, বিগত কংগ্রেস সরকারও করেছে, এই সরকারও করেছে, যে এই পরীক্ষাগুলোকে তারা কেন্দ্রীয় স্তরে নিয়ে গিয়ে এই পুরো ব্যাপার সিস্টেমটাকে কোলাপস করিয়ে দিয়েছে। বেশ বেশ অব্র, অনেকক্ষণ ধরে তিনি বিরোধী মোটামুটি তোমাকে তীরবিদ্ধ করেছে, এবার তোমার উত্তর। দেখুন, প্রথমে পয়েন্ট ধরে আমি ধরে। সিপিএম প্রতিনিধির কথা শুনছিলাম এবং শুনে খুব বিচলিত হলাম, এবং আপনার কথাও শুনলাম যে আপনি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে বসেছিলেন। না, ভাগ্যিস আপনি আমি পাইনি, আমার হয়তো মেধা পাননি, ছিল। ঠিক আছে, ভাগ্যিস আপনি 2007 বা 2008-এর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে বসেননি, কারণ দুবারই পেপার লিক হয়েছিল, তৎকালীন লেফট সরকার কিচ্ছু করেনি, আঙ্গুল চুষছিল। ঠিক আছে, আমি ভুলে গেলাম, ভুলে যেতে হবে, ওরা তখন ক্ষমতায় নেই, ওদের কথা আর বলা যাবে না। কংগ্রেসের থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম, অ্যামেন্ডমেন্ট নিয়ে উনি এক্সপার্ট বক্তব্য রাখলেন, তাহলে সেটা নিয়ে আর কি বলবো বলুন? যখন কংগ্রেস কেন্দ্র সরকারে ছিল, এতগুলো আইন কেন অ্যামেন্ডমেন্ট এনেছে, সেই যুক্তিটা উনি আশা করি পরের বার দেবেন। হলো, উনি আরেকটা দামি কথা বললেন 152টা পেপার লিক হয়েছে।
উনি আবার বলে দিলেন যেটা রাজ্য স্তরে হয়েছে, আবার উনি বলছেন ওটা স্বাস্থ্য হয়নি। দাঁড়ান মাঝখানে বলবেন না, মাঝখানে বলবেন না, তাহলে আমি আপনাকে বলতেই দেবো না। মাঝখানে বললে কিন্তু বলতেই দেবো না। অব্র বলো। আপনি মাঝখানে বললে বলতেই দেবো না। মিতাদি আসবো। মাঝখানে বললে বলতেই দেবো না। মিতাদি সময় দেবো। মাঝখানে বললে আর বলতেই দেবো না। অব্র। আমি বলছি তার মানে কংগ্রেস শাসিত রাজ্য যেগুলো, সেখানে যে পেপার লিকগুলো হয়েছে কংগ্রেস কোনো ব্যবস্থা নেয়নি। এটাতেও অবাক হওয়ার কিছু নেই, কারণ কর্ণাটকাতে তো সম্প্রতি পেপার লিক হয়েছে, ওখানে তো কংগ্রেসের সরকার, কংগ্রেস কি ব্যবস্থা নিয়েছে বলুন তো? কোনো ব্যবস্থা নেয়নি। আর ঠিক এবার চলে আসি আপের কথায়। আপের এখানে যদিও প্রতিনিধি নেই, কিন্তু পাঞ্জাব গভর্নমেন্টের আন্ডারে লাস্ট কয়েক বছরে মিনিমাম 3 ক্ষেত্রে বড় পেপার লিক হয়েছে। ওখানকার শিক্ষামন্ত্রী বহাল তবিয়তে আছেন, কারুর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আমরা আলাদা করে আলোচনা করব, যেহেতু তুমি নিশ্চয়ই। বললে এবার আপনি আমি বলি, প্রতিনিধি নেই, এবার আমি এটা আমি আলাদা করে আলোচনা করব সেকেন্ড সেগমেন্টে। তৃণমূলের কথা, সবেদন নীলমণি তৃণমূল যারা পেপার বিক্রি করাতে এবং চাকরি বিক্রি করাতে এবং পেপার লিক করাতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছে, তারা আজকে এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছে। ভাই আপনাদের সময় আপনি একটা কথা, দামি কথা বলেছেন সব বাজে কথার মধ্যে, যে শিক্ষা আপনাদের প্রায়োরিটি ছিল, একদম তাই। শিক্ষা ক্ষেত্রেই সবচেয়ে বেশি দুর্নীতি আপনারা করেছেন। আর আমরা আজকে দাঁড়িয়ে কি বলছি? আমরা বলছি ব্যবস্থা নেওয়ার জন্য এক্সিস্টিং আইনে অ্যামেন্ডমেন্ট আনা প্রয়োজন। কি কি বদল আসছে? আপ টু 10 ইয়ার্স পানিশমেন্ট, আপ টু 10 crore ফাইন, ডেডিকেটেড ফাস্ট ট্র্যাক কোর্ট 2 মাসের মধ্যে, যেটা ঝন্টুদা বলছিলেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট এবং ইনভেস্টিগেশনের দীর্ঘসূত্রিতা একদম আইডেন্টিফাই করে দেওয়া হচ্ছে। 2 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে। এবং ডিজিটাল ক্ষেত্রেও যদি কোনো রকমের লিক বা এই ধরনের কার্যকলাপ হয়, তাদের বিরুদ্ধেও স্ট্রং অ্যাকশন নেওয়ার প্রভিশন এই আইনের অ্যামেন্ডমেন্টে রয়েছে। আমি বলছি যদি এইগুলো সদর্থক স্টেপ সরকার নেয়, তাহলে বিরোধীরা এই স্টেপ থেকে ভয় পাচ্ছে কেন বলুন তো? কেন? কারণ তাদের লোকজন জেলে চলে যাবে বলে। পাঞ্জাবে যখন লিক হয় কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কর্ণাটকায় যখন কংগ্রেস সরকারের আন্ডারে লিক হয় কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। এই প্রশ্ন তাদের করুন, তারা কেন ভয় পাচ্ছে? বেশ, শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আলোচনায়। অনেকক্ষণই এসেছেন আপনি আলোচনা শুনছিলেন। মূল বিষয়টা মোটামুটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা শুনলাম যে এই বিলটা নিয়ে কার কোথায় আপত্তি, প্রয়োগটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠছে, আর এটা আগে কেন হয়নি, এখনো পর্যন্ত এইগুলোই প্রশ্ন। আপনার মতামত? দেখুন, ছোট্ট বিষয়, আমরা নিট কেলেঙ্কারি নিয়ে এত হই হই করছি, তার তো সমাধান চাই নাকি থেকে যাবে চাই। ঠিক, তার জন্য একটা পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল একটা আনা হচ্ছে, যাতে করে এই সমস্যা থেকে সমাধান হয়। হই হই করে চিৎকার চাচুমি করে রাজনীতি করে তো সমস্যার সমাধান হবে না। লক্ষ্য দুর্নীতি, পরীক্ষায় দুর্নীতি, পরীক্ষা ব্যবস্থার দুর্নীতি দূর করা, বা প্রশ্নপত্র নিয়ে যে সকল সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে দূর করা। তার জন্য কঠিন একটা শাস্তিমূলক ব্যবস্থা করা, তার জন্য ক্ষতিপূরণ ব্যবস্থা করা, যারা যারা অন্যায় করবে, নাহলে তো ফাঁক দিয়ে তারা পালিয়ে যাবে। একটু আসবো আপনার কাছ থেকে। সিজেপির তরফ থেকে একটা সাংবাদিক বৈঠক করা হচ্ছে, আপনার কাছে আসবো বৈঠকের পরে, একবার দেখাই। फ्यूचर में किसी भी प्रोटेस्टर या ऑर्गेनाइजर के खिलाफ फाइल नहीं की जाएगी। इस एग्रीमेंट का एक रिटर्न ड्राफ्ट भी हमने जेपी नड्डा जी को और जितेंद्र सिंह जी को सबमिट किया था, और इस बात पर सहमति बनी थी कि कल मंगलवार तक सरकार की तरफ से रिटर्न एग्रीमेंट की कॉपी हमसे शेयर कर दी जाएगी, और दोनों साइड के लॉयर्स अलाइन करने के बाद दैट रिटर्न एग्रीमेंट विल बी फाइनलाइज्ड। हम सरकार का इंतज़ार कर रहे हैं कि वो रिटर्न एग्रीमेंट की कॉपी हमें जल्द से जल्द शेयर करें। आप जेपी नड्डा जी की जो बात कही गई है उनके द्वारा प्रेस कॉन्फ्रेंस में, आप उसको भी रेफ़र कर सकते हैं। उनकी जो ट्वीट है इस विषय में उसको भी रेफ़र कर सकते हैं। हम उम्मीद करते हैं कि अगर एक सीनियर कैबिनेट मिनिस्टर सरकार की तरफ से एक एग्रीमेंट कर रहे हैं तो उसे ऑनर किया जाएगा। जितनी भी एफआईआर्स फाइल की गई हैं उन्हें विड्रॉ किया जाएगा। किसी भी प्रोटेस्टर या ऑर्गेनाइज़र को परेशान नहीं किया जाएगा, डिटेन नहीं किया जाएगा, अरेस्ट नहीं किया जाएगा, और फ्यूचर में किसी भी प्रोटेस्टर या ऑर्गेनाइज़र पर कोई केस नहीं होगा। अगर कल तक ये रिटर्न एग्रीमेंट सरकार की तरफ से नहीं आता है और जितने भी अलग अलग राज्यों में छात्रों को, युवाओं को, प्रोटेस्टर्स को अरेस्ट किया गया है या डिटेन किया गया है, उन्हें रिलीज़ नहीं किया जाता है, तो कॉकरोच जनता पार्टी फिर से प्रोटेस्ट करने को मजबूर होगी। मैं एक बात स्पष्ट करना चाहता हूं कि जो मेरा रोल यहाँ है वो केवल इनके समर्थन में जो कानून के आधार पे हमें लोगों को डिफेंड करना है उसी तक सीमित है। बाकी तो ये अपनी पॉलिटिकल मूवमेंट जैसे चलाना चाहे चलाए, मेरा तो उसमें कोई लेन देन नहीं है। लेकिन मैं नहीं चाहता कि जो पीसफुल प्रोटेस्ट कर रहे थे, जो
जो जो जो আমরা দেখছিলাম দাবি দাওয়া রাখছিলেন সিজেপি যারা রয়েছেন, তারা এখনো বলছেন যে তাদের বেশ কিছু দাবি এখনো রয়েছে। দেখা যাক আগামী দিনে তারা কোন পদক্ষেপ নেয়। আমরা আলোচনায় ফিরে আসি। আজকে সংসদে যে বিল পেশ হয়েছে, কাজী মাসুম আক্তার শিক্ষাবিদ, আপনি বলছিলেন, আপনাকে আটকেছিলাম, প্লিজ কন্টিনিউ করুন। হ্যাঁ, বিষয় হচ্ছে এই বিলটাতে কি করা হবে। বিলটাতে কিছু কথা আমি যেটা জানছিলাম সেটা হচ্ছে কঠোর শাস্তির ব্যবস্থা। অপরাধ করলে শাস্তি, যা না হলে তো অপরাধ চলতে থাকবে না। 10 বছর পর্যন্ত কারাদণ্ড বলছে শুনলাম আর কি। অর্থদণ্ড সে বিপুল পরিমাণ 50 লক্ষ থেকে প্রায় 10 কোটি পর্যন্ত ইত্যাদি। দ্রুত তদন্ত, বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে এবং বিশেষ আদালত ফাস্ট ট্র্যাক। আচ্ছা, এর মধ্যে প্রবলেমটা কি আছে? সমস্যার সমাধান চাইতো নাকি ধর্মেন্দ্র প্রধানের মধ্যে একজনকে ওই ইস্তফা দিয়ে দিলে ঝামেলা মিটে যাবে, আর যারা মারা গেছে সব দুর্ভাগ্যজনক মারা যাওয়াটা তাদেরকে 1 কোটি টাকা করে দিয়ে দিলে হয়ে যাবে, আর কজন এফআইআর তুলে নিলেই হয়ে যাবে, সমস্যা মিটে যাবে। যাদেরকে ধরার কথা 45 জনের মতোকে অভিযুক্ত করা হয়েছিল তাদেরকে কিন্তু ধরা যায়নি, তাদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করা যায়নি, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগকে প্রমাণ করা যায়নি এখন পর্যন্ত। এটা মৌলিক প্রশ্ন, তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। এটা তো প্রথম কাজ। নিট কেলেঙ্কারি আগামীতে যাতে না হয়, এই নিট প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে, এটা তো আমাদের ঐতিহ্যের মধ্যে আছে। আর আমাদের পশ্চিমবঙ্গের কথা বলবেন না, এখানে প্রশ্নপত্র ফাঁস অনেক খাটনি ব্যাপার। এখানে সাদা খাতা জমা দিই, সাদা খাতা জমা দিয়ে দিয়ে তুই পরীক্ষা চলে যায়, নামটা লিখে চলে যায়। প্রশ্নপত্র লিখতে হবে কেন কষ্ট করে? আর এখানে ধর্মেন্দ্র প্রধান তো ডাইরেক্ট যুক্ত প্রমাণিত না। ধর্মেন্দ্র প্রধান পয়সা নিয়েছে, কাটবানি খেয়েছে, এটা প্রমাণিত না। অনুমান, তোমার দায়িত্ব ছিল, তুমি মন্ত্রী, তাই চলে যায়, এটা ছিল অভিযোগ। আর আমাদের এখানে তো মাননীয় শিক্ষামন্ত্রী, যিনি বান্ধবী, তার ঘরের খাটের তলায় 53 কোটি টাকা পাওয়া যায়। এখানে টাকা পাওয়া যায়, হাতে কলমে পাওয়া যায়, ওখানে পাওয়া যায়নি। আমার প্রশ্ন, কোন সরকার কি করছে না করছে আমার জানার দরকার নেই। এই অন্যায় বন্ধ হতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন যে এটা ছোট ঘটনা নয়, এটা মহাপাপ। আমাদের এখানে কাউকে মাওবাদী মাননীয় বলতেন না, মাওবাদী, তাকে কোনোদিন বলেনি না মাওবাদী নয়, মানে ভুল বলে ফেলেছি, এই ভুল বলে ফেলেছি, এটা কোনোদিন বলেনি। তো আমাদের প্রধানমন্ত্রী যে যখন ভাবছেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে যখন ঠিক করা দরকার, পরীক্ষা ব্যবস্থা যখন ঠিক করা দরকার, তার জন্য যদি একটা বিল আনা হয়, তাতে কাদের কোন কোন জায়গায় ব্যথা, আমি ব্যথার কত কথা শুনি না। এখনো পর্যন্ত অপোজিশন যে প্রশ্ন তুললো যে এই অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে, প্রয়োগটা কবে হবে? প্রয়োগ তো এখানে আমরা হতে দেখি। এবার এটা তাকিয়ে থাকুন, একটু বলে নি, প্রয়োগের জন্য বামেরা তাকিয়ে থাকুক, কংগ্রেস তাকিয়ে থাকুক, তৃণমূল কংগ্রেস সেটা আছে নাকি জানি না, তাকিয়ে থাকুক, আর যারা যারা তাকিয়ে থাকুক না, তখন প্রশ্ন তুলুন না। এখন কাজটাকে নির্বিঘ্নে করতে সাহায্য করুন না। প্রত্যেকের কাছে চট করে একটু নজর রাখতে হচ্ছে শিলিগুড়ির দিকে, মুখ্যমন্ত্রীর কর্মসূচি আসবো, প্রত্যেকের কাছেই আসবো। ট্যুরিজম এবং পরিষদীয় মন্ত্রী, শিক্ষক সম্মানীয় শঙ্কর ঘোষ মহোদয়, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ পরিবহনের রাষ্ট্রমন্ত্রী, কৃতি শিক্ষক আনন্দময় বর্মন, লোকপ্রিয় সাংসদ, এই এলাকার উন্নয়নের বিকাশ পুরুষ, পাহাড় থেকে সমতল, বিগত 5 বছর রাজ্য সরকারের অসহযোগিতা সত্ত্বেও তিনি প্রচুর কাজ নিয়ে এসেছেন রেলে, জাতীয় সড়কে, সম্মানীয় রাজু বিস্তাজি, মাননীয় বিধায়িকা শ্রীমতী শিখা চ্যাটার্জি, মাননীয় বিধায়ক দুর্গা মুর্মুজি, মাননীয় আইজি উত্তরবঙ্গ সুকেশ জৈন আইপিএস, মাননীয় জেলা শাসক হরিশঙ্কর পানিকরজি এবং পিডব্লিউডি এবং রেলের অন্যান্য আধিকারিক বৃন্দ, আমাদের উত্তরবঙ্গের আরেক কৃতি সন্তান, হোম এবং হিল অ্যাফেয়ার্সের রাষ্ট্রমন্ত্রী মান্যবর বিশাল লামা,
সিপি শিলিগুড়ি, এসপি দার্জিলিং, এসডিও শিলিগুড়ি সদর এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সহ আমার মিডিয়ার বন্ধুরা, এই কর্মসূচিতে যে জটিলতা ছিল এর একটাই কারণ ছিল, বিগত দিনে যে রাজ্য সরকার ছিল তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুদ্ধ করে টাইম কাটিয়ে দিয়েছে। এর ফলে উত্তরবঙ্গ, যা আমাদের দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিলিগুড়ি এবং এই এলাকা, ইটস এ গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন, এবং পাশেই আপনারা জানেন চিকেন নেকের অন্তর্ভুক্ত রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিনের সুফল আজকে দেখলেন, আগামী দিনে আরো দেখতে থাকুন। বিকাশ ভি হোগা, বিরাসত ভি হোগা। এই ঐতিহ্য এবং উন্নয়ন দুটোকে নিয়েই আমরা এগাবো। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে, জয় হিন্দ। দেখুন, একটু আগে বলছিলাম যে সেকেন্ড সেগমেন্টে আলোচনা করব রাজ্য ধরে ধরে, তার মধ্যে দুটো তিনটে রাজ্য ধরে করি। আমরা কেরালামের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে প্রশ্ন ফাঁস সম্ভবত পিএসসির, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় নেমে এসেছিলেন, প্রতিবাদে সামিল হয়েছিলেন। পাঞ্জাবের কথা অব্র তুলেছিল একটু আগে, পাঞ্জাবের প্রসঙ্গে মিতাদি আপনার কাছে যাই, সেখানে আপনারা আন্দোলন করছেন, এটা নিয়ে অসুবিধার কিছু নেই, আপনারা পদত্যাগও চাইছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে রাহুল গান্ধী যে অ্যাগ্রেশন ব্যাপারটা দেখেছিলাম এই সিজেপির আন্দোলনের পরে, সেই রকম কোনো কিছু কি দেখতে পাবো, নাকি একটা জাস্ট ডকুমেন্টেড করতে হবে আন্দোলন করেছি সেরকম কিছু? সত্যি সত্যি আপের শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইছেন আপনারা পাঞ্জাবে? দেখুন, প্রথম কথা হচ্ছে পাঞ্জাবে আমরা প্রধান বিরোধী দল, আমাকে বলতে দিন। আমার মাঝখানে না ঢুকছিলেন হলে কেন? না, কারণ আপনি ভুল আমার তথ্য মাঝখানে ঢুকছিলেন দিয়েছিলেন, কেন? আপনি ভুল আমার তথ্য- মাঝখানে ঢুকছিলেন কেন? আপনাকে তাহলে আমি আমার বলতে মাঝখানে পারবো না, ঢুকছিলেন বলতে কেন? আমিও চেঁচাতে পারি। এক এক করে। আমার আপনি মাঝখানে ঠিক ঢুকছিলেন জানেন, কেন? যদি shouting আপনি না আপনি হয়, লোকের মাঝখানে ঢুকবেন, তাহলে আপনার আমিও মাঝখানে করতে পারি। ঢুকবেন। আস্তে, এইভাবে মাননীয় হয় না। রামদাস, আস্তে বলুন। মাননীয় কি রামদাস, করছেন আপনি লোকের আপনি মাঝখানে কি ঢুকে করছেন যাবেন। আপনি? পাঞ্জাব ফিরে আসুন। তাহলে আস্তে, এক মিনিট। আপনি এবার আপনি কথাই এর পরের বলতে বার পারবেন থেকে না। আপনার আপনি মাঝখানে ঢুকবেন না। রেখে এটা দিন। যেন মনে থাকে। আপনি মাঝখানে আপনি মাঝখানে ঢুকবেন না। আপনার কাছে মাঝখানে ঢুকলে কথা এটাই হবে। মাঝখানে ঢুকবেন এই না, উত্তরই পাবেন, বলে দিলাম। মাঝখানে ঢুকবেন পাঞ্জাব নিয়ে না। বলুন। পাঞ্জাব নিয়ে কেন? কর্ণাটক নিয়ে পাঞ্জাবে বলুন না। প্রধান বিরোধী দল হচ্ছে জাতীয় কংগ্রেস, এবং জাতীয় কংগ্রেস নিশ্চয়ই তার কথা ওখানে বলছে এবং লাগাতার ওখানে আন্দোলন চলছে। যে কোনো রাজ্যে, সেটা কংগ্রেস শাসিত রাজ্য হোক কিংবা বিজেপি শাসিত রাজ্য হোক কিংবা কেন্দ্র হোক, যে কোনো রাজ্যে জবাবদিহি, রাজনৈতিক জবাবদিহি বা পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি হওয়া উচিত। নাম্বার কর্ণাটকের শিক্ষামন্ত্রী নাম্বার তাহলে টু, কোথায়? আপনারা ইউপিএ সরকারের কথা বলেন, তাকে পদত্যাগ পাবন করাতে হবে। কুমার বানসাল থেকে, কর্ণাটকের অশ্বিনী কুমার শিক্ষামন্ত্রীকে থেকে, পদত্যাগ করাতে হবে। পাবন কুমার বানসাল পাবলিক থেকে, সার্ভিস অশ্বিনী কমিশনের কুমার পেপার থেকে, আলু ডক্টর পটল শশী ঘিরের মতো থারুর বিক্রি করেছে। থেকে, আস্তে, সবাই লজ্জা করে না? সবাই আস্তে। আপনার লজ্জা করে না? আস্তে। আপনি বলুন না, কর্ণাটকের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাচ্ছেন না কেন? কর্ণাটকের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাচ্ছেন না কেন? কজনকে অ্যারেস্ট করেছে আপনার সরকার? এক মিনিট, আপনি বলুন। উত্তর দিন। কোন তথ্য দিতে পারবেন না। আপনি বলুন। পাবন কুমার বানসাল, অশ্বিনী কুমার, ডক্টর শশী থারুর, এ রাজা, আমি লম্বা লিস্ট দিতে পারি যেখানে ইউপিএ মিনিস্টারদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনার পরে সেই অভিযোগ পরে কোর্ট অফ লতে প্রমাণিত হয়নি। তা সত্ত্বেও ডক্টর মনমোহন সিং এর নির্দেশে তারা কিন্তু ইস্তফা দিয়েছে, তারা পদত্যাগ তাহলে দিয়ে কর্ণাটকের শিক্ষামন্ত্রী কে এমন যে উনি ইস্তফা চিৎকার দিচ্ছে না? করা ছাড়া কোনো তাহলে value add এত করছেন না। মন্ত্রীদেরকে আপনারা ইস্তফা উনি দিয়েছেন। চিৎকার করা ছাড়া কর্ণাটকের কোনো শিক্ষামন্ত্রী value add আপনাদের করছেন না। দলকে কত এটা যে টাকা হচ্ছে পয়সা আপনার দিয়েছে, quality of যে তাকে দিয়ে response। পদত্যাগ আসবো, করাচ্ছেন না? আসবো এক এক করে। বলুন না। আপনি বলুন। বলুন না। আপনি এক মিনিট, আপনি এ রাজার কথা বললেন, আপনি কানিমজির কথা বলেছেন বোধহয়, আমি এক এক করে ধরবো, বলুন। হাস্যকর লেভেলে নিয়ে যাচ্ছে আপনি বলুন। বিজেপি, কারণ তাদের কাছে কোনো তথ্য নেই। আরে কর্ণাটকের শিক্ষামন্ত্রীকে কেন পদত্যাগ করতে দিচ্ছেন না? কেন করাচ্ছেন না পদত্যাগ? বলুন না। 12 বছর লেগে গেল। এত এই সেই বলে অহংকারী যাচ্ছেন, সরকার, গল্প হাসানের গল্প বলে যাচ্ছেন। এত অহংকারী সরকার। দ্বিতীয় কথা, আমরা বিলের অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে বিরোধিতা করছি না, আমরা বলছি 20 তারিখে আজকে কোথায় সমর্থন কোথায় ছিল? কি বলছেন? আজকে সমর্থন কোথায় ছিল?
পুলিশে যে কি এক্সেসিভ বলছে? ইউজ আজকে সমর্থন কোথায় ছিল? আপনারা বিরোধিতা করছেন, আজকে সমর্থনটা? ফোর্স নিয়ে ডিবেট হোক পার্লামেন্টে, কার নির্দেশে, হোম মিনিস্টারের কোন নির্দেশে প্যালেট গানে থেকে শুরু করে নেল যুক্ত যে লাঠি চার্জ হয়েছে, যে মহিলাদের প্রাইভেট পার্টে হাত দেওয়া হয়েছে, সেটার বিরুদ্ধে তদন্ত হোক এবং তার অ্যাকাউন্টেবিলিটি জবাব দিতে হ্যাঁ, আলোচনাটা করতে দিচ্ছেন না এবং কেন? সেই আলোচনা 118 জন পুলিশ কর্মীকে কারা মারলো সেটা বলতে হবে। চট করে একটা খবর দিয়ে রাখি, একটা খবর দিয়ে রাখি। প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল নিয়ে আগামীকাল সংসদে আলোচনা। সরকারের আনা বিল নিয়ে সংসদে আলোচনায় কাটলো জটিলতা। প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল নিয়ে আগামীকাল সংসদে আলোচনা। সরকারের আনা বিল নিয়ে সংসদে আলোচনায় কাটলো জটিলতা। বিল নিয়ে সংসদে আলোচনায় রাজি বিরোধী পক্ষ। বিল নিয়ে সংসদে আলোচনায় রাজি বিরোধী পক্ষ। আমরা বোধহয় এটাই দেখতে চেয়েছিলাম, বিরোধীরা আসুক, তাদের মতামত রাখুক। ধারণা ছিল যে বিল নিয়ে আলোচনা রাজি হবে না বিরোধী পক্ষ। বিল নিয়ে আলোচনার আগে এই উইল নিতে হবে কিভাবে প্যালেট গান ছোড়া হয়েছে, কেন ছাত্রছাত্রীদের ওপর, কেন পেরেক লাগানো লাঠি দিয়ে আঘাত করা হয়েছে, কেন, কিসের কি কারণে কাজ করা হয়েছে। এখানে রাজ্যে তৃণমূল কংগ্রেস যা করেছে, ওখানে দিল্লিতে বিজেপি প্রতিবার এক কাজ করছে। এটা আগে, তারপরে বিল নিয়ে আলোচনা। আরে বিল নিয়ে আলোচনা হবে তো, মাঝে কথা বলবো ভাই। তুমি কি একা বলো, তুমি একা প্রোগ্রাম করো, এক এক করে আলোচনা। ধর্মেন্দ্র রেজিগনেশন হয়েছে, প্রয়োজনে আগামী দিনে শুভেন্দুকে রেজিগনেশন দিতে হবে যদি এরকম অ্যাটিটিউড থাকে। জন্টুদা, এই যে দেখেছো রাজনীতির কথা, একটা গঠনমূলক আলোচনা কিন্তু হচ্ছে। বিগত 2024 বা অ্যামেন্ডমেন্টের পরে 2026 বিলে সবচেয়ে বড় ডিসপ্যারিটিস গুলো ছিল, যেটা পুনর পরীক্ষার ডিউরেশনটা বলা হয়নি। অর্থাৎ কোন একটি পরীক্ষায় প্রশ্ন বেরিয়ে গেলে, ধরো বিলটা যখন এসছে, তার মানে সরকার ধরে নিচ্ছে আগামীতেও প্রশ্ন বেরোবে সিস্টেমের ফল্টের জন্য। তার মানে যে ছাত্রটি প্রস্তুতি নেওয়ার পরে ফেল করলো, তার জন্য আত্মহত্যার টেন্ডেন্সি না তৈরি হয়, সরকার তাহলে তার পুনর পরীক্ষাটা দ্রুত করবে। এই বিলে কিন্তু সেটা নেই, এটা বিলে নেই কত তাড়াতাড়ি করা যাবে। দ্বিতীয় ডিউরেশনটা কোন দ্রুত পরীক্ষাটা, তাকে তো স্যাটিসফাই করতে হবে যে দ্রুত পরীক্ষাটা করাতে হবে। দ্বিতীয় কিন্তু বিলে যেটা রয়েছে সেটা হচ্ছে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে একটা ভয়ানক কিছু নেই, সেটা হচ্ছে তুমি জানো 2014 থেকে 24 এই টেনিওরে তো এই 18 থেকে 30 বছর বয়সী মৃত্যুর হার, নিটে মৃত্যুর হার 78 to 82% বেড়েছে। তার মধ্যে পরিসংখ্যান বলছে মৃত্যুর হার তাদের ক্ষেত্রে বেশি বেড়েছে যারা প্রাইভেট কোচিং এ, যেটা লাস্ট 2024 প্রাইভেট কোচিং এ এঙ্গেজ হায়ার স্টাডিজে 100 জনের মধ্যে 44.6%, অর্থাৎ সিংহভাগই প্রায় তাদের নয় বাকিদের। অর্থাৎ প্রাইভেট কোচিং এর সাথে কি প্রশ্ন লিকের একটা সমান্তরাল সম্পর্ক আছে, এটা কিন্তু এই আইনে নেই। যে সেগুলোকে তো অ্যামেন্ড করতে হবে। তুমি ফি বছর প্রশ্ন বেরোবে, তুমি অ্যামেন্ড করলে কিছু লোককে জেলে ঢুকালে, কিন্তু ছাত্ররা জেল যাত্রা কার হলো, কার পানিশমেন্ট হলো, তার সাথে তার প্রস্তুতির কি সম্পর্ক, সে তো আত্মহত্যা করবেই। ফলে এইটা কিন্তু আলোচনা করতে হবে বিরোধীদের। আমি বলছি কনস্ট্রাকটিভ ভূমিকা বিরোধীদের নিতে হবে, হইহট্টগোল নয়। কৃষাণুদা বোধহয় কিছু বলতে চাইছিলেন, আমরা আসবো, সময় দেবো। কৃষাণুদা বোধহয় কিছু বলতে চাইছিলেন। না, আমি তো কিছু শুনতেই পাচ্ছিলাম না, সব দরজার মধ্যে। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যেগুলো জন্টু বলছে, যে আজকে আইআইটির মতো একটা সংস্থাতে একজন শিক্ষকের প্যাকেজ হচ্ছে 35 থেকে 40 লক্ষ টাকা বছরে। সেখানে এই কোচিং সেন্টার গুলো সেই শিক্ষকদের পেলে দিয়ে দিচ্ছে 12 কোটি 14 কোটি টাকা বছর। তো সুতরাং এখানে একটা বড় অঙ্কের টাকার সাথে তাদের যে অ্যাডভার্টাইজমেন্টে ছাত্র পাওয়ার যে হোড়, তার যে রেশারেশি, তার দরুনে কে কত প্রশ্নপত্র কাছে যেতে পারছেন, সেইটা কি আমরা কোটাতে দেখছি যে এই পুরো ব্যবস্থাটা বিগত বেশ কিছু বছর ধরে এই কোচিং সেন্টার গুলো কারা চালায়, কারা এর মালিক, এইগুলো তো সবই আলোচনা হয়েছে। সরকার পক্ষ ঠিক বলল যে এই প্রশ্নপত্র বাঁচাবার জন্য তারা বায়ুসেনাকে, বিমান বাহিনীকে নিযুক্ত করেছে। তার মানে তাদের যে প্রশাসন যে সম্পূর্ণভাবে ব্যর্থ, ফেল, এটা তো প্রধানমন্ত্রীর এই একটা কাজের ভিত্তিতে আমরা প্রমাণ পাচ্ছি যে তার শিক্ষা দপ্তর যে সম্পূর্ণভাবে ব্যর্থ, এটা প্রধানমন্ত্রীর স্বীকারোক্তি। বেশ, আপনি যেটা বললেন প্রথমে আমি বলি, শিক্ষা দপ্তর নিয়ে শুনতে হবে, শিক্ষা দপ্তর নিয়ে তৃণমূলের থেকে জ্ঞান শুনতে হবে। আপনারা সত্যি শিক্ষা দপ্তর দারুণ চালিয়েছিলেন। আপনাদের তৎকালীন শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি টাকার উপরে পাওয়া গেছিল, চাকরি বিক্রি করে এই অবস্থা আপনারা করেছিলেন, দারুণ চালিয়েছেন। তা আপনাদের থেকে আমরা জ্ঞানটা নেব, নিশ্চয়ই নেব। আরে ভাই, তোমাকে আটকাইনি, আমি বলছি ভালো তৃণমূল না, আমি বলছি পরিষ্কার কথা, একটা নিয়েছে, এবার মাঝখানে বলছো,
যেটা বললো অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন, প্রাইভেট এক্সামিনেশন সেন্টার থেকে প্রাইভেট কোচিং সেন্টার প্রত্যেককে স্পেসিফিক্যালি অ্যাকাউন্টেবল করার জন্য প্রভিশন এই অ্যামেন্ডমেন্টে আনা হয়েছে। আমি সর্বভারতীয় নিউজপেপার সঙ্গে থাকুন, আসবো আপনার কাছে। কৃষ্ণদা, আমি সময় দেবো, একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন, আমার কাছে আসবো। আর আমি বলছি বামেরা আজকে এই বড় বড় কথা বলছে। নির্বাচনের সমারোহের সময় কি করেছিল বামেদের জিজ্ঞেস করুন তো। কেরালাতে এডুকেশন পলিসি নিয়ে আন্দোলন হচ্ছিল বলে 15 জন ছাত্রকে তারা খুন করেছিল তাদের সরকার। তারা আজকে বড় বড় কথা বলছে। ঠিক একই রকম ভাবে দেখেছি 1-2 দিন আগে এই রাজ্যের বুকে যখন বামেরা আন্দোলনের নামে যা বিশৃঙ্খলতা করলো, যাদেরকে তাদের থামো না বাবা ভাই, যাদেরকে তারা মিছিল করলো, ওখানে আমরা দেখলাম জার্নালিস্টদেরকে ধরে ধরে পেটানো হলো। ইনফ্যাক্ট TV9-এরও একজন জার্নালিস্ট মারকে হাসপাতালে এটা আন্দোলনের নামে বামেরা তৃণমূলামি করছে। শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, আপনি শুনতে এই কথা বলছিলেন। আসবো কৃষ্ণদা, আসবো কৃষ্ণদা, আসবো আপনার কাছে, একটু সঙ্গে থাকুন। আর বিলাপ করতে হবে। আপনি যে কথা বলছিলেন যে ছাত্রছাত্রীদের লাভ, যেটা আগামী দিনে রাজনীতির মতন করে চলবে, ছোট বিষয় হোক বড় বিষয় হোক, সে রাজনীতির মতন করে চলবে, কিন্তু ছাত্রছাত্রীদের লাভ কোথায়? আমার প্রশ্ন হচ্ছে, বিরোধীরা আজকে সংসদে আলোচনায় রাজি হয়েছে, বিরোধীদের তরফ থেকে এমন কোনো প্রস্তাব যেতে পারে না যে কেন্দ্রে হোক বা রাজ্যে আমরা আমাদের মতন করে মতামত দিচ্ছি, এই জায়গায় ল্যাক ছিল, অমুক জায়গায় ল্যাক ছিল, ঠিক এই রকম ভাবে একটা কনস্ট্রাকটিভ কোনো সিদ্ধান্ত নেওয়া হোক, যাতে আগামী দিনে, আমি বলছি না রাজনীতি করতে না, আগামী দিনে অন্তত পড়ুয়া মৃত্যু নিয়ে রাজনীতি করতে না হয়। দেখুন, এই পুরো এপিসোডে কৃতি পড়ুয়াদের উপরে একটা চাপ তৈরি হয়েছে, একটা পরীক্ষা ব্যবস্থার প্রতি একটা মৌলিক অনাস্থা তৈরি হচ্ছে। এটা ডে বাই ডে হয়েই চলেছে। বিশাল পরিমাণ আমাদের এই যুব সম্প্রদায় ভারতবর্ষে পৃথিবীর মধ্যে অগ্রগণ্য এই যুব সম্প্রদায়, যাদের জেনজি বলা হয়। আমি যদি রাজ্যের ক্ষেত্রেও বলি, আমি ছোটবেলায় দেখেছি যে গ্রাম বাংলায় SSC একটা উৎসবে পরিণত হয়েছিল। সেই SSC কোন জায়গায় কোথায় গিয়ে পৌঁছেছিল সেটা আমরা প্রত্যেকে জানি। SSC দেওয়ার মধ্যে একটা অনীহা তৈরি হয়েছিল লোকের মধ্যে। 10টা পেপারে লিক হয়েছে, আমরা বলছিলাম, আমরা নাম দিয়েছিলাম মাধ্য লিক। এই যে দুর্নীতি, মেধার অবমূল্যায়ন হচ্ছে, মেধার অবমূল্যায়ন হলে দেশের ক্ষতি হবে, কারণ অযোগ্য লোকগুলো ক্ষমতায় যাবে, দায়িত্বে যাবে। আর মানসিক চাপ, যুব সম্প্রদায়ের মানসিক চাপ যদি বাড়ে, তারা তো বিভিন্ন বিকৃত জায়গায় চলে যাবে, সঠিক জায়গায় যাবে না, তারা মানে সঠিক পথে না গিয়ে বেঠিক পথে যাবে, অন্ধকারের দিকে চলে যাবে। এটা স্বাভাবিক কথা। এই জন্য দায়িত্ব আমাদের বড়দের, যারা সমাজকে ঠিক করি, আমরা তর্কতর্কি না করে এইটা ভাবি কি করলে সমাধানের জন্য যেটা দরকার, কঠোর আইনটা করার ব্যবস্থা হচ্ছে। সমাধানের জন্য দরকার ডিজিটাল নিরাপত্তা। এখন পৃথিবীতে ডিজিটালটা অনেক এগিয়েছে, তার নিরাপত্তা দরকার। আর ডিজিটাল নিরাপত্তা যেমন দরকার, ডিজিটাল ক্রাইম হয়ে থাকলে সেটাও কিন্তু চট করে পাওয়া যায়। আর হচ্ছে একদম হয়েছে এটাই। আর আইনের যথার্থ কঠোর প্রয়োগ, আইন আছে, প্রয়োগ নেই, তার লাভটা কি? এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এমন যেন হচ্ছে টেট কেলেঙ্কারির পরে যেন এই ঘটনা কোনোদিন, নিট কেলেঙ্কারি, টেটটা এত চলে গেছে মাথায়, নিটটা কাটে না। টেট করে আমরা তো মাঠে নেমে লড়েছি, নিট নিয়ে আমি লড়িনি বটে, কিন্তু টেট নিয়ে লড়েছি। আমি যেটা বলতে চাইছি, সিজেপির তরফ থেকে যে সাংবাদিক বৈঠক করা হলো, তার একটা নির্দেশ দেওয়া হয়েছে, চট করে জানিয়ে দিই, 24 ঘন্টায় FIR প্রত্যাহার না করলে ফের আন্দোলন। কি আগামীকাল থেকে ফের আন্দোলন শুরুর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকারের তরফে এখনো লিখিত না দেওয়ার অভিযোগ উঠছে, কেস প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করা হয়নি দাবি করছে সিজেপি। অর্থাৎ আন্দোলনের কিন্তু একটা প্রচন্ড হুঁশিয়ারি দিয়ে রাখা হয়েছে। ছোট্ট করে আচ্ছা কি বলা হয়েছে সাংবাদিক বৈঠকে জানাই একবার, আসবো ছোট্ট করে বলবো, আসবো। जब JP नड्डा जी और जितेंद्र सिंह जी से हमारी 3rd राउंड की बातचीत हुई थी, तो उसमें इस बात पर सहमति बनी थी कि जितनी भी FIRs प्रोटेस्टर्स और ऑर्गेनाइजर्स के खिलाफ फाइल की गई है, वो सभी FIRs विड्रॉ की जाएंगी और दोनों साइड के लॉयर्स अलाइन करने के बाद दैट रिटर्न एग्रीमेंट विल बी फाइनलाइज्ड। हम सरकार का इंतज़ार कर रहे हैं कि वो रिटर्न एग्रीमेंट की कॉपी हमें जल्द से जल्द शेयर करे। अगर कल तक ये रिटर्न एग्रीमेंट सरकार की तरफ से नहीं आता है और जितने भी अलग अलग राज्यों में छात्रों को, युवाओं को, प्रोटेस्टर्स को अरेस्ट किया गया है या डिटेन किया गया है, उन्हें रिलीज़ नहीं किया जाता है, तो कॉकरोच जनता पार्टी फिर से प्रोटेस्ट करने को मजबूर होगी।
অব্র ছোট করে রিয়াকশন দেখুন, বিজেপির সাংবাদিক সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছে সরকার সেগুলো রাখবে, কিন্তু একটা কথা বলে দিই, এই যে 1-2 দিন আগে আমাদের রাজ্যে মিছিল হলো, সেখানে আমরা দেখছি 50 বছর বয়সের একজন ভদ্রলোক, 48 বছর বয়সের আরেকজন ভদ্রলোক, 42 বছরের বয়সের আরেকজন ভদ্রলোক, কোটানকোট ভদ্রলোক, এরা ভদ্র নয় কেউই, কিন্তু এরা যে সাংবাদিকদের মারলো, এদের বিরুদ্ধে যেমনি কঠোর ব্যবস্থা নেওয়ার সেগুলো কিন্তু নেওয়া হবে। কৌস্তব দা, আমি বলবো দেখেছেন ওখানে শুভজিৎ নিজে জানে শুভজিৎকে কে বাঁচাতে গেছিল, কারা বাঁচাতে গেছিল। সাংবাদিকদের মারা আমরা সমর্থন করি না, আর তো বেরোচ্ছে কারা মারতে গেছিল, কারা কোন রাজনৈতিক দল করে সেসব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের এই দাঁড়ান আপনার আবার কোন ব্যথা তো মুশকিল হয়ে যাবে। দাঁড়ান, হলো কারণ নিটের এরকম দুর্নীতি হয়েছে, তাই জন্য মানুষ নেমে পড়েছে, তাই নেমে পড়েছে সাংবাদিক। আমরা আলোচনা শুরু করেছিলাম আজকের এই বিলটা নিয়ে, সংসদে যে বিল পেশ হয়েছে তাই নিয়ে। একটাই ভালো খবর যে অপোজিশন যারা আছে, বিরোধী যারা আছে, তারা সংসদে এটা নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে। আমরা আবারও বলছি, সাধারণ মানুষ হিসাবে রাজনীতি হবে, রাজনীতির অনেক ইস্যু আছে, কিন্তু এই বাচ্চাগুলো যাতে ভবিষ্যৎ বিপথে না যায়, বাচ্চাগুলোকে যাতে আত্মহত্যার পথ নিতে না হয়, তার জন্য সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ উভয়ের কাছ থেকে আমরা একটা গঠনমূলক আলোচনা শুনতে চাই। সাজেশন দিক না প্রত্যেকে, কি অসুবিধা, তাই না?